আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উপসর্গ সহ দেশে করোনার বিস্তার বাড়ছে, বিভিন্ন জায়গায় ডাক্তার নার্স সহ আক্রান্ত আরো অনেকে। করোনায় বিশ্বে আরো 4,500-এর বেশি মানুষের মৃত্যু, আক্রান্ত 30,65,000 ছাড়িয়েছে। বিভেদের রাজনীতি করোনাকে আরো বিধ্বংসী ও ভয়ঙ্কর করবে বলেছেন ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান। দীঘিনালায় ব্রাশবাড়ি ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 2 নেতাকে হত্যা, গোটা খাগড়াছড়িতে আতঙ্ক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শ্বাসকষ্ট নিয়ে খুলনা ও ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন মারা গেছেন। এদিকে সিলেটের এক চিকিৎসক দম্পতির করোনা শনাক্ত হয়েছে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। দর্শক, আমরা রিপোর্টটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজের আইসোলেশনে মারা গেছে একজন। তিনি শ্বাসকষ্ট নিয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় 16 জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার লালপুরে জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক রিকশা চালক মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামে নতুন আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ডাক্তার, একজন পুলিশ সদস্য এবং একজন র্যাব সদস্য রয়েছেন। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে সিভিল সার্জন। সিলেটে এক চিকিৎসক দম্পতির করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা থেকে সিলেট গিয়েছেন। বর্তমানে তারা 2 জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে সুনামগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগের কর্মীসহ নতুন আক্রান্ত হয়েছেন আরও 11 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আরও 6 জন চিকিৎসক ও 3 স্টাফ সহ 9 জন এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি সহ 10 জনের করোনা পজিটিভ এসেছে, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যশোরে 3 নার্স সহ 10 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহে 3 চিকিৎসক সহ 8 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুরে 8 বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়েছে, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শিশুটি তার বাবা মায়ের সাথে নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুর গিয়েছিলেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 23 জন, মারা গেছে 2 জন। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ায় সেই হাসপাতালের 10 চিকিৎসক সহ 25 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। খাগড়াছড়িতে এখন পর্যন্ত কারো করোনা শনাক্ত না হলেও 1024 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে 738 জনকে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সারা বিশ্বের মতো বাংলাদেশেও লক্ষণহীন অনেক করোনার রোগী থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া গুরুতর নয় এমন উপসর্গ বহন করছেন কেউ কেউ। এসব ক্ষেত্রে রোগী ও তার স্বজনদের করণীয় কি তা জানতে এখন আমরা সরাসরি কথা বলবো ডাক্তার শারমিন আব্বাসীর সঙ্গে। ডাক্তার শারমিন আব্বাসী, ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে লক্ষণহীন করোনা, যেখানে কোনো গুরুতর উপসর্গ দেখা যায় না, তো সেক্ষেত্রে জনসাধারণ ঘরোয়া চিকিৎসা ব্যবস্থাপনা কিরকম নিতে পারে সে বিষয়ে আপনি দর্শকদের জানাবেন। ধন্যবাদ। আসলে করোনা তো একটা বৈশ্বিক মহামারী আকারে দেখা দিয়েছে। বাংলাদেশেও আপনারা জানেন যে প্রায় প্রতিটি জেলাতেই এটাকে দেখা দিয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা বড় বিষয় সেটি হচ্ছে যে করোনার ৮০ থেকে ৮২% রোগী যারা আছেন তারা খুবই মৃদু উপসর্গ দেখান অথবা অনেকের ক্ষেত্রে উপসর্গ থাকেই না। সেক্ষেত্রে একটা বড় বিষয় কিন্তু যেটি হচ্ছে যে আমরা যাদের উপসর্গ নেই তাদেরকে আসলে কিভাবে বুঝবো যে উনি করোনায় আক্রান্ত।
তো সেখান থেকে সমাধানের কিন্তু একটা বড় জায়গায় হচ্ছে সামাজিক দূরত্ব। কারণ ঘরের মধ্যেও যখন একজন আক্রান্ত হবেন তার যদি কোনো উপসর্গ না থাকে অন্য একজন কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে তিনি করোনায় আক্রান্ত কিনা বা তার থেকে দূরে থাকতে হবে কিনা। অতএব যখন একটা সংকটটা মহামারী আকারে দাঁড়ায় তখন কিন্তু একটা বিষয়ই থাকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সামাজিক দূরত্ব মেইনটেইন করা। আরেকটি বড় বিষয় যে যাদের মৃদু উপসর্গ দেখা গেছে বা যিনি করোনা পজিটিভ কিন্তু ওনার শ্বাসকষ্ট অথবা অনেক বেশি জ্বর যেটাকে আমরা বলি 102 বা 3 ডিগ্রির উপরে প্রচন্ড কাশি, কোনো সিম্পটমই যদি বা লক্ষণ যদি কারো না থাকে তাহলে উনি কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আমরা বারবারই বলছি যে বাড়িতে থেকে আইসোলেশন ভাবে চিকিৎসা নেওয়াটা কিন্তু সবচেয়ে বড় একটা সমাধান। এ কারণেই সমাধান কারণ আপনারা জানেন যে হাসপাতালগুলোতে এখন লোড অনেক বেশি এবং হাসপাতালে তারাই যাচ্ছেন যারা আসলে জটিল রোগী অথবা যাদের অনেক হাই ফ্লো অক্সিজেন দরকার। অতএব যদি আপনি বাসায় আইসোলেটেড থেকে একটা আলাদা রুমে আপনার চিকিৎসাটাকে এনশিওর করতে পারেন সেটা কিন্তু অনেক ভালো। তো এই ক্ষেত্রে যখন আমরা আইসোলেশনের কথা বলি আসলে উনি কিভাবে আইসোলেটেড থাকবেন? একটা আলাদা রুম ওনাকে দিতে হবে। যেই রুমটার সাথে একটা আলাদা বাথরুম থাকবে এবং যেখানে উনি একাই ব্যবহার করবেন। ওনার খাবারের যে বাসনপত্রগুলো আছে সেটাও উনি নিজে ব্যবহার করবেন এবং নিজেই সেগুলোকে ধুয়ে ফেলবেন। কেউ যদি ওনাকে খাবার দিতে চায় বা কথা বলতে চায় সেক্ষেত্রে আমরা বলছি যে 6 ফুট দূরত্ব মেইনটেইন করে যদি সেটা দিতে পারে তাহলে যিনি ওনার কাছে আসলেন তিনি সেফ থেকে গেলেন, তার সাধারণত হওয়ার সম্ভাবনাটা থাকলো না। এছাড়া বাসায় যে চিকিৎসাগুলো আছে যে সিম্পল জ্বর হলো আমি প্যারাসিটামল নিলাম, আমার হাঁচি কাশি হচ্ছে আমি একটু অ্যান্টিহিস্টামিন বাজারে আপনারা জানেন যে ফেক্সোফেনাডিন নামে পাওয়া যায় সেই জিনিসগুলো নিলাম। এবং কিছু কাজ যেটা যারাই করোনা যুদ্ধের আজকে যোদ্ধা হিসেবে বিজয় লাভ করেছে প্রত্যেকেই কিন্তু বলেছেন যে তারা বাসায় গরম পানি খেয়েছেন, গার্গল করেছেন, লবণ পানি খেয়েছেন, লেবু পানি খেয়েছেন, আদা পানি খেয়েছেন। সবচেয়ে বড় কথা যেটা গলাটাকে কখনো ড্রাই রাখা বা শুকনো রাখা যাবে না। বারবারই পানি খেয়ে এবং গলাটাকে সবসময় ভেজা রাখতে হবে। তো এই নিয়মগুলো মানলে আমি মনে করি যে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই ঘরে বসে করোনাকে জয় করা সম্ভব। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকেরই কিন্তু ধন্যবাদ মানসিক ডাক্তার শারমিন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক কিছুক্ষণ আগে খুলনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও নাটোর থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে আজ একজনের মৃত্যু হয়েছে। তার নাম লিমা, বাড়ি পিরোজপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ডের মুখপাত্র ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস। তিনি জানিয়েছেন লিমা শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছিলেন। এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে 16 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ জেলায় আজ নতুন করে যে 10 জন করোনা আক্রান্ত হয়েছে এর মধ্যে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও 6 জন চিকিৎসক এবং 3 জন স্টাফ এবং ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সের একজন বাবুর্চি রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118 জনে। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে রেকর্ড 84 জন আক্রান্তের মাধ্যমে জেলায় এই মুহূর্তে সর্বমোট আক্রান্তের সংখ্যা রয়েছে 642-এ। নাটোরে করোনা ভাইরাসের সংক্রমণ না থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনের। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকা সত্ত্বেও শহরে লোক সমাগম কমানো যাচ্ছে না। সরকারি বিধিনিষেধ না মানায় এ যাবৎ পর্যন্ত 1188 জনের জরিমানাও করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে 89,000 পরিবারের ভিতরে 54 লাখ টাকা ও 1044 মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য বিতরণ করা হয়েছে 10 লাখ টাকার। প্রাণঘাতী করোনা ভাইরাসে গেল একদিনে বিভিন্ন দেশের 4,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2,11,000 ছাড়িয়েছে। আক্রান্ত 30,65,000-এরও বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 9,22,000-এর বেশি। মৃতের তালিকায় শীর্ষ থাকা যুক্তরাষ্ট্রে সোমবার 1383 জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 56,796 জনে। একদিনে নতুন করে শনাক্ত হয়েছে 23,000-এর কাছাকাছি। এ নিয়ে সেখানে আক্রান্ত এখন 10,10,000-এর বেশি। সুস্থ হয়েছেন 1,38,000-এর উপরে। এদিকে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে ইউরোপের দেশগুলোতে। গেল একদিনে ইতালি, স্পেন ও যুক্তরাজ্যে মারা গেছে 3 শতাধিক। তবে ফ্রান্সে মৃত্যু হয়েছে 4 শতাধিক, যা গেল সপ্তাহের তুলনায় অনেক কম। গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। সোমবার ভারতে আরও 58 জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা 939 জনে দাঁড়ায়। আক্রান্ত 29,000-এর বেশি। পাকিস্তানে এ পর্যন্ত 292 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 14,000 ছুঁই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।
করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু নয়, একথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারক করছেন। এই সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এ লড়াই আমাদের সকলের বাঁচা মরার লড়াই। এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ ডক্টর জামিলুর রেজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ডক্টর জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ জোহর ধানমন্ডি ঈদগাঁও মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে জাতীয় এই অধ্যাপককে। সব দিকেই নদী ডক্টর জামিলুর রেজা চৌধুরী প্রকৌশলে আলোর পথের যাত্রী, দেশের সর্বক্ষেত্রে আলো ছড়িয়েছেন নিজ মহিমায়। উচ্চশিক্ষায় বিদেশে থাকলেও ফিরেছেন নিজ দেশেই। একাধারে বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও তথ্য প্রযুক্তিবিদ ডক্টর জামিলুর রেজা চৌধুরীর জন্ম 1942 সালের 15 নভেম্বর সিলেটে। প্রকৌশলী পিতার চাকরির সুবাদে শৈশবকাল কেটেছে দেশের বিভিন্ন এলাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেওয়ার পর প্রভাষক হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগে। 2001 সাল পর্যন্ত তিনি বুয়েটের অধ্যাপকের দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসাবে 2017 সালে ডক্টর জামিলুর রেজা চৌধুরী লাভ করেন 21শে পদক সম্মাননা। আর 2018 সালে জাতীয় অধ্যাপক ভূষিত করে সম্মান জানানো হয় তাকে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। উপাচার্য হিসাবে ছিলেন বেসরকারি ব্র্যাক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়। পদ্মা সেতু প্রকল্পের আন্তর্জাতিক প্যানেলের প্রধান পরামর্শক হিসেবেও কাজ করেছেন। সবশেষে আওয়ামী লীগ সরকারের নেয়া বদ্বীপ পরিকল্পনা 2100 এর প্রধান সমন্বয়ক ছিলেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী। কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আগেই। সবকিছু ছেড়ে নীরবে না ফেরার দেশে গেলেন গুণী এই শিক্ষাবিদ। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন দেশ বরেণ্য প্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী। সেহরির সময় তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ি দীঘিনালায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 2 শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছে। সকাল 9:30টার দিকে দীঘিনালা উপজেলার বানছড়া ফ্রেশ বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুদীব্য কুমার চাকমা ওরফে বাঙাল চাকমা ও অ্যাঞ্জেল চাকমা বাবু চাকমা। পুলিশ জানায়, একদল অস্ত্রধারী লোক বাজারে ঢুকে এলোপাতাড়ি তাদেরকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। সেনাবাহিনী ও পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। করোনার উৎপত্তিস্থল চীন ধাক্কা কাটিয়ে উঠলেও পরিস্থিতির উন্নতির অনিশ্চয়তা বাড়ছে বাংলাদেশে। তাই দেশটির সাথে ব্যবসা বাণিজ্য কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তারা বলছেন, চীনের দিক থেকে এখন আর সমস্যা না থাকলেও দেশে লকডাউনের কারণে পণ্য পাঠানো যাচ্ছে না। আর বন্দরে পণ্য খালাসের গতি কমে যাওয়ায় সমস্যা হচ্ছে আমদানিতেও। মাসখানেক আগে চীনের করোনা পরিস্থিতি মোকাবেলার সময় সেই সমস্যা ছিল না বাংলাদেশে। তবে চীনে করোনা অনেকটা নিয়ন্ত্রণ এলেও এখন একই সমস্যায় বাংলাদেশ। তাই লম্বা সময় ব্যাহত হচ্ছে চীনের সাথে আমদানি রপ্তানি। আমরা এখন লকডাউন পরিস্থিতির মধ্যে আছি। আমাদের ফ্যাক্টরিজগুলো বন্ধ রাখতে হচ্ছে, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হচ্ছে। আমাদের কিছু কিছু প্রোডাক্টের এখন চায়না থেকে রিকোয়ারমেন্ট আসছে, কিন্তু আমাদের যেটা বলতে হচ্ছে যে আমরা উই আর গোয়িং থ্রু দ্য সেম ফেস হোয়াট ইউ ওয়েন্ট 2 months ব্যাক। নেশন কামস ফার্স্ট, এই জিনিসটা মাথায় নিয়ে কিন্তু তারা তাদের ওয়ার্কফোর্স আবারও কাজে যোগদান করেছে। স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের বিষয়টি এখন ভাবার সুযোগ নেই।
বরঞ্চ জরুরি নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় যে সমস্ত ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমদানি রপ্তানি, সেই জায়গাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। দেশে লকডাউনের মধ্যে যতটা সম্ভব বন্দরের গতি ঠিক রাখার দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। পাশে আমদানিকৃত পণ্যের খালাস বাজারে নেওয়া এবং সাপ্লাই চেইন সচল রাখা, সেটির জন্য আমাদের কাছে মনে হয় যে বন্দর যাতে স্বাভাবিক একটি গতিতে থাকে, ন্যূনতম সেটি নিশ্চিত করা এই মুহূর্তে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ইম্পোর্টটাও কিন্তু অনেকটা স্থবির হয়ে আছে। কন্টেনার্সগুলো যেগুলো আপনার আগেই ওই সময়টাতেই জাহাজীকরণ হয়ে গিয়েছিল, যেগুলো আপনার পোর্টে আছে, সেগুলো ওইভাবে খালাস করা এই মুহূর্তে সম্ভব না। এটা বাস্তব অবস্থা। দেশের পোশাক ও ওষুধের কাঁচামাল আমদানিতে চীন নির্ভরতার কারণে ধারাবাহিকভাবেই দেশটির সাথে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। গত অর্থ বছরে চীনের সাথে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 1 লাখ কোটি টাকা। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল, পোশাক কারখানা চালুর মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। তারপরও করোনার সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় এখনও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে। সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনা সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চালাচ্ছেন প্রচারণা। আজকে একটু গাড়ির সংখ্যা বেশি চোখে পড়ছে, বাট আমরা আসলে স্থানীয় পুলিশের সহায়তা এটাকে কমানোর চেষ্টা করছি এবং যে সমস্ত লোকজন অপ্রয়োজনে ঘুরতেছে তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি। যেহেতু স্বল্প পরিসরে গার্মেন্টস এবং অফিস চালু হয়েছে, তাদের আইডেন্টিফিকেশন টেস্ট দেখা হচ্ছে, আইডি কার্ড দেখা হচ্ছে এবং তারপরে তাদেরকে ছাড়া হচ্ছে। সো যারা কাজে যাচ্ছে তাদেরকে আমরা ছাড়ছি। আসলে যানবাহনের চালক ও যাত্রীদের বিভিন্ন চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ না থাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা। লাইসেন্স নিল, লাইসেন্স নিয়ে মামলা করে দিল আর কি। লকডাউন, তারপর আবার বলতেছে স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে। এর ভিতর অফিস মালিকরা তাদের অফিস খোলা রাখছে, বাট আমরা কই যাব? কার কি হবে, কখন কে যাবে, আর এখানে ভ্যারাইটিস পিপল। আর যেসব পলিসি স্বাস্থ্যবিধি মেনটেন করা, এটা তো অনেক টাফ গার্মেন্টসের পক্ষে। যারা অজুহাত দেখাচ্ছে বিভিন্ন বা এমনি বের হয়েছে তাদেরও একটু মামলা দিয়ে ফাইন করতেছে। আপনারা বাসায় থাকেন, আপনারা সেফ থাকলে আমরা ভালো থাকবো, আর আপনার ভালো থাকলে আপনার ফ্যামিলি ভালো থাকবে। গার্মেন্টসের ডকুমেন্টারি দেখাইলে যে আমরা গার্মেন্টসে যাইতেছি, আমরা এই গাড়িগুলো এক্সকিউজ করতেছি। করোনা সংক্রমণের অন্যতম জোন মিরপুর। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কার্যক্রম। সর্বোচ্চ মোটিভেশন মাইকিংয়ের মাধ্যমে, আমরা লিফলেট বিতরণের মাধ্যমে, আমরা ডোর টু ডোর এই মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে এই এরিয়াটা বেশি অ্যাফেক্টেড। সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে একেবারে বিশেষ প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয়। সংক্রমণ ঠেকাতে 5 এপ্রিল থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পাশাপাশি বাসায় থাকতে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও। অহেতুক যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 24 বছর বয়সে না ফেরার দেশে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে খ্যাত কক্সবাজারের জিন্নাত আলী। মস্তিষ্কে টিউমারজনিত জটিলতায় মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান 8 ফুট 2 ইঞ্চির জিন্নাত। কক্সবাজার প্রতিনিধি মশিদুর রহমান খোকনের রিপোর্ট। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে খ্যাত কক্সবাজারের জিন্নাত আলী। রামু উপজেলার বড়বিল গ্রামের আমির হামজার ছেলে 8 ফুট 2 ইঞ্চি লম্বা জিন্নাত আলী বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে আলোচিত ছিলেন। তার জন্ম 1996 সালে। 11 বছর বয়স থেকে হরমোন সমস্যার কারণে জিন্নাত আলীর অস্বাভাবিক উচ্চতা বাড়তে থাকে। একসময় বেড়ে তা 8 ফুট 2 ইঞ্চি হয়। জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী জানান, দীর্ঘদিন ধরেই মস্তিষ্কে টিউমারজনিত জটিলতায় ভুগছিলেন জিন্নাত। গেল রবিবার বেশি অসুস্থ হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এর আগে 2018 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর জিন্নাত আলীকে নিয়ে দেশে হইচই পড়ে যায়। ওই বছরের অক্টোবরে তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। হরমোন সমস্যা ছাড়াও তখন চিকিৎসকরা জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে
ধারণা করেছিলেন। অবশেষে সব জটিলতা পেছনে ফেলে চলে গেলেন জিন্নাত আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধান কাটার মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে। প্রতিকূল এক পরিস্থিতিতে ধান কাটছেন কৃষকরা। সংকট আছে ধান কাটার শ্রমিকের, যদিও বাইরের জেলা থেকে শ্রমিক নিয়ে আসার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হিলালের রিপোর্ট। করোনা মোকাবেলার কঠিন সময়ের মধ্যেই সুনামগঞ্জের হাওর জুড়ে শুরু হয়েছে বোরো কাটার কর্মযজ্ঞ। কৃষাণী তো বটেই, ছাত্র শিক্ষক নির্বিশেষে সবাই লেগে পড়েছেন ধান কাটার কাজে। এরপরই আছে শ্রমিক সংকট, সেই সাথে রয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ ও নিজের পরিবারকে সুস্থ রাখার চ্যালেঞ্জ। আমরা এলাম গরিবরা ধান কাটার জন্য, দুজি সুখ সুবিধা ভাবে ধানটা বারবেলার মতনে তুলতে পারি। এখন তো কলেজ বন্ধ, এখন তারা লয়ে আমরা ধান কাটি। বাইরে থেকে মানুষ আনতে পারি না, নিজেরাই কাটতেছি। বহুলা ভান লইয়া জীবত লইয়া কাটতেছে। 3 ফুট 4 ফুট দূরে নিয়ে সতর্কভাবে ধান কাটতেছি। সংকট দূর করতে বাইরের জেলা থেকে শ্রমিক নিয়ে আসার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এবছর করোনাজনিত কারণে বাহির থেকে যে সকল শ্রমিক আসেন সেটা কিছুটা আপনার বাধাগ্রস্ত হচ্ছে। এরপরে আমরা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটি পত্র জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিতের পাশাপাশি ধান কাটা শ্রমিকদের ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। যারা এই জেলার বাসিন্দা হিসেবে ধান কাটবে, প্রয়োজনে তারা আমাদের স্কুল কলেজ মাদ্রাসা তারা স্থান অবস্থান করে তারা থাকতে পারবে। আর এই জেলার বাইরে থেকে যদি কোনো শ্রমিক ধান কাটার জন্য ইতিমধ্যে এসে থাকে, তাদের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো স্থানীয়ভাবে আছে সেগুলোতে তারা অবস্থান করবে। বিষয়টি জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমরা মনিটরিং করবেন। চলতি মৌসুমে জেলায় 2,19,300 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। করোনা ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব দেশ চীনের প্রতি অখুশি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিষেধাজ্ঞা শিথিল করেছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশের পোশাক শিল্প চালু করার খবরটিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর পেছনে চীনকে আবারও দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীন চাইলে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ না ছড়িয়ে দেশেই নির্মূল করতে পারত বলে মনে করেন তিনি। এদিকে সংক্রমণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় সর্বোচ্চ নিষেধাজ্ঞা কমানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড সরকার। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে স্কুল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সমুদ্র সৈকতগুলো খুলে দেওয়া হয়েছে। আগামী জুনে নিউজিল্যান্ড স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে মনে করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। এছাড়া করোনা ছড়ানোর দায় চীন কোনোভাবেই এড়াতে পারে না বলে আবার অভিযোগ করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর দেশটির সমুদ্র সৈকতগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। আর যুক্তরাজ্যে করোনা মোকাবেলায় পিপিই, মাস্ক সহ যথেষ্ট মেডিকেল সরঞ্জাম প্রস্তুত ছিল না বলে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে। এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও এক প্রকার জোর করেই বাংলাদেশের পোশাক কারখানাগুলো চালু করা হয়েছে বলে সমালোচিত হচ্ছে বিশ্ব মিডিয়ায়। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। উপসর্গ সহ দেশে করোনার বিস্তার বাড়ছে। বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স সহ আক্রান্ত আরও অনেকে। করোনায় বিশ্বে আরও 4,500-এর বেশি মানুষের মৃত্যু। আক্রান্ত 30,65,000 ছাড়িয়েছে। বিভেদের রাজনীতি করোনাকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করবে বলেছেন ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান। দীঘিনালায় ব্রাশবাড়ি ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 2 নেতাকে হত্যা। গোটা খাগড়াছড়িতে আতঙ্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।